প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভান্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজকের গল্প পাঠ শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়ি দের অন্যতম সেরা উপন্যাস মনোরমা। আজ শুনুন পঞ্চম তথা শেষ পর্ব। ঘরের মধ্যে দেওয়াল সংলগ্ন একখানা স্বচ্ছ বড় আয়নার সামনে জুমেলিয়া বসল। সেই আয়নায় তার বিভীষিকাময়ী প্রতিবিম্ব প্রতিফলিত হল। জুমেলিয়া তার মধ্যে নিজের রূপচ্ছায়ার, নিজের ভীষণ সৌন্দর্য দেখে উচ্চ কণ্ঠে হেসে উঠল। নিজের প্রতিবিম্বকে লক্ষ্য করে বলতে লাগলো, জুমেলিয়া, জুমেলিয়া, এমন দিন আর পাবি না। আজ তোর মহোৎসব, আজ তোর মহোৎসব। খুন, 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 কেবল খুন। মনের সাথে খুনের স্বাদ আজ মিটিয়ে নে। এক হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। খুন, খুন, সবই শেষ হয়েছে। কিছু বাকি আছে। এক, নবীন, নিকেশ করেছি। 2, কুমুদিনী। 3, তুলসীদাস। 4, গোবিন্দ। যদি না আমার কোনো ভুল হয়ে থাকে, কাজটা যদি ঠিক হয়ে থাকে, এতক্ষণ তারা নিশ্চয়ই কৃষ্ণকে জবাব দিয়েছে। হ্যাঁ, বাকি রেবতী, মনোরমা আর চাকরগুলো। কতক্ষণ, কতক্ষণ তারা, আর কতক্ষণ? যমরাজ, যমরাজ আর জুমেলা তোমার অনুচরী কিঙ্করী তোমার নরক রাজ্যের প্রজাবৃদ্ধি করতে ব্যস্ত। আজ আজ জুমেলার হত্যা উৎসব। জুমেলার মুখে সেই হত্যার বর্ণনা শুনে দেবেন্দ্র বিজয়ের আপাদমস্তক কেঁপে উঠল। জুমেলিয়ার কথায় তিনি বুঝলেন সে পাপিষ্ঠা এর মধ্যেই নিজের অব্যর্থ বিষ কুমুদিনী, তুলসীদাস ও গোবিন্দ প্রসাদের উপর প্রয়োগ করেছে। তারা নিজের নিজের শোবার ঘরে উপস্থিত হয়ে নিজ নিজ মৃত্যুকে আলিঙ্গন করেছে। যদি দেবেন্দ্র বিজয় এইসব হত্যা নিবারণ করবার কোনো উপায় পেতেন, করতেন। এখন আর উপায় কি? এখন কেবল জুমেলিয়াকে লক্ষ্য রাখা, যাতে সে আর কোনো অনিষ্ট সৃষ্টি করতে না পারে। প্রথমে ভাবলেন তক্ষুনি সেই ঘরে প্রবেশ করে পিশাচিকে ধরেন, কিন্তু দ্বিতীয় চিন্তা তাকে সে বিষয়ে এখন নিরস্ত করে অপেক্ষা করতে আদেশ দিল। ঘরের একপাশে একটা টেবিল ছিল, সেই টেবিলের নিচে একটা মদের বোতল ছিল। জুমেলিয়া সেটা বের করল। তখনই বোতলের মুখে মুখ দিয়ে সেই ভর্তি বোতল এক নিঃশ্বাসে নিঃশেষ করল। ঘরের একপাশে একটা লোহার দেরাজ ছিল,
জুমেলিয়া সেটা খুলে একটা টিনের বাক্স বের করল। বাক্সটি হীরের অলঙ্কারে পূর্ণ। এক পাশে এক তাড়া নোট লাল ফিতে দিয়ে বাঁধা। হাসতে হাসতে জুমেলিয়া বলল, এই আমার পরিশ্রমের ফল। পরিশ্রমই বাকি, কেবল কৌশল, কেবল কৌশলই আজ এই ধনরত্ন আমারই হাতে। জুমেলা, আচ্ছা মেয়ে তুই, বড়ই বাহাদুর মেয়ে তুই, আমার মনের মতো মেয়ে তুই। বাহাদুরি আছে তোর। যদি তুই বোকা ভয় তরাসে মেয়ে হতিস, আমি তোকে খিদিরপুরে মাছ গঙ্গায় ডুবিয়ে মরতাম। এগুলি নিয়ে আমি এখনই সরে যেতে পারি, কিন্তু তাতে সুখ হবে কি? আমার এই হত্যাব্রত বিধিমতে উদযাপন না করে শুধুই অর্থ নিয়ে কি আমার মন সন্তুষ্ট হতে পারবে? কখনোই না। হত্যা যে আমার মহোৎসব। একটা কথা তো ভুলেই যাচ্ছি, 17 ক চিহ্নিত পুলিন্দাটা সামনে রেখে দিই, পাছে পরে ভুলে যাই। দেরাজ থেকে 17 ক চিহ্নিত পুলিন্দা বের করে বলল, এটা আগে খুলে দেখলেই ভালো ছিল। এটার মধ্যে রাম গোলামের প্রমাণপত্রাদি থাকতে পারে, আরও কিছু মূল্যবান সামগ্রী থাকতে পারে। যাক, এখন সময় নেই, এরপর তখন দেখব। রামগোলামটা মনে করেছিল যে এমন জায়গায় সেটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে কেউ আর খুঁজে বার করতে পারবে না। আমাকে সে জানতো না, চিনত না। 17 ক মানে কি? কিছুই না, এর আবার মানে কি? একটি চিহ্ন দেওয়া মাত্র। বেশ, এটা এখন এখানেই থাক। আগে আমার এদিককার কাজ শেষ করে নি, যাবার সময় এটাও নিয়ে যাব। অবকাশে 17 ক পুলিন্দার রহস্যভেদ করব। জুমেলিয়া সেই দেরাজে পুলিন্দাটি রেখে দিল, আর একটা ছোট শিশি বের করল। যেমন বাঘিনী তার খেলায় ব্যস্ত শাবকের প্রতি সতৃষ্ণ চোখে চেয়ে থাকে, তেমনি ভাবে আগ্রহপূর্ণ চোখে জুমেলিয়া কিছুক্ষণ সেই শিশিটির দিকে চেয়ে রইল। তারপর সে তার সেই চিরদিনের অভ্যাস মতো অট্ট হাসি হাসল। সেই হাসি, সেই অমঙ্গল সূচক, সেই তীব্র, ভীতিপ্রদ, বিভীষিকাময়। সেই হাসির হা হা ধ্বনি দেবেন্দ্র বিজয়ের সবল হৃদয় চমকিত করে তুলল। জুমেলিয়া সেই শিশি 2-1 নেড়ে বলল, এইটা আমার প্রধান অস্ত্র। টলতে টলতে উঠল। যে দরজার পাশে দেবেন্দ্র বিজয় দাঁড়িয়েছিলেন সেই দরজা দিয়ে বেরিয়ে গেল। নেশার ঝুঁকে, মনের অস্থিরতায় দেবেন্দ্র বিজয়কে দেখেও দেখতে পেল না। দেবেন্দ্র বিজয় তখনই তাকে গ্রেপ্তার করতে পারতেন, করলেন না। তিনি নিজের সামর্থ্যের পরিমাণ অনুভব করে এবং সেই পিশাচির কুচক্র রহস্য আরও ভালো করে পর্যবেক্ষণ করবার জন্য তখন নিরস্ত হলেন। আপাতত তাকে তার গন্তব্য পথে যেতে দিয়ে সঠিক সময়ে তাকে পরাজিত করবেন স্থির করলেন। উকিল তুলসীদাস, গোবিন্দপ্রসাদ এবং কুমুদিনী এতক্ষণে মৃত্যু মুখে পড়েছে। এখন তাদেরকে রক্ষা করা তার ক্ষমতাতীত। সুতরাং এখন যাতে তিনি রেবতী, মনোরমা ও শিবুর জীবন রক্ষা করতে পারেন সেই চেষ্টায় মনোযোগ দিলেন। টলতে টলতে জুমেলিয়া অন্ধকার উঠোন অতিক্রম করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন।
দেবেন্দ্র বিজয় তার অনুসরণ করলেন। জুমেলিয়া সিঁড়ি বেয়ে উঠে সভয়ে চারদিক ভালো করে চেয়ে দেখল। তার মনে একটা ভয় হলো, বোধ হলো যেন তার প্রেমাকাঙ্ক্ষী, তারই হাতের প্রথম শিকার নবীন ডাক্তার তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আরে ছি 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 ছি, জুমেলা তুই ভয় পাচ্ছিস? বলে জুমেলিয়া নতুন উৎসাহে আবার এগিয়ে চলল। যদি সে তখন আর এক মুহূর্ত আগে পিছন দিকে ফিরে চাইত, তাহলে নিশ্চয়ই দেবেন্দ্র বিজয়কে দেখে ফেলত, কিন্তু তা সে করেনি। যখন সে পিছন দিকে তাকালো, তক্ষুনি দেবেন্দ্র বিজয় তার একটা পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। জুমেলিয়া ক্রমে দোতলার দক্ষিণ প্রান্তে উপস্থিত হল। দেবেন্দ্র বিজয় তার পিছনে অনুসরণ করতে লাগলেন। শচীন্দ্র ও শ্রেষ্ঠ দেবেন্দ্র বিজয়ের পিছনে একটু তফাতে থেকে অনুসরণ করতে লাগল। দেবেন্দ্র বিজয় তাদেরকে আগেই তাকে অনুসরণ করতে আদেশ দিয়েছিলেন। জুমেলিয়া দোতলার একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়াল। দ্রুত হাতে একখানা রুমাল বের করে তাতে নিজের নাক ও মুখ বিশেষভাবে ঢেকে বেঁধে নিল। তারপর সে দরজা খুলল। নাক ও মুখের উপরভাগে রুমালখণ্ড জুমেলিয়া বাম হাতে সজোরে চেপে ধরল, যাতে সেই ঘরের ভিতরের বিষাক্ত বায়ু দেহের মধ্যে প্রবেশ করতে না পারে। দোতলার উত্তর দিক অন্ধকারাচ্ছন্ন। যে অংশে জুমেলিয়া এখন উপস্থিত, সে অংশ পূব দিককার বারান্দার একটা হালকা দ্বীপের আলোয় আলোকিত। সে কারণে দেবেন্দ্র বিজয় জুমেলিয়ার কাছে যেতে পারল না। কিন্তু যখন জুমেলিয়া সেই ঘরের মধ্যে ঢুকল, তখন দেবেন্দ্র বিজয় তার কাছ থেকে খুব দূরে নয়। জুমেলিয়া ধীরে ধীরে সেই ঘরে ঢুকল। ঘরের একপাশে একটি মোমের বাতি ছিল। জুমেলিয়া ধীরে ধীরে সেই ঘরে ঢুকল। ঘরের একপাশে একটি মোমের বাতি ছিল, জ্বালিয়ে দিল। তখনই সেই সাংঘাতিক বাষ্পপূর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘরটি আলোকিত হয়ে উঠল। এইটি কুমুদিনীর শোবার ঘর। মেঝেতে সিঁড়ির সামনেই কুমুদিনী পড়ে আছে। তার দেহ এখন প্রাণহীন। হঠাৎ মৃত্যু মুখে নবীন ডাক্তার যেমনভাবে পড়েছিল, তেমনভাবে কুমুদিনীও পড়ে আছে, কিন্তু তার মুখে মৃত্যুর বিকৃতি নেই। দুই, জুমেলিয়া আনন্দে বলল। সেই শব্দ পিশাচী জুমেলিয়ার মুখে আজ শোনালো অতি কর্কশ, অতি শ্রুতিকটু, পৈশাচিক হাসি মিশ্রিত। তখনই জুমেলিয়া সেই ঘরের সমস্ত জানালা ও দরজা সম্পূর্ণ খুলে দিল। কিছু পরে ঘরের মধ্যেকার দূষিত বায়ু বেরিয়ে গেলে সেই রুমালখানা মুখ থেকে টেনে খুলে ফেলল। কুমুদিনীর প্রাণহীন দেহের প্রতি কিছুক্ষণ চেয়ে রইল। কুমুদ, সুন্দরী তুমি, কিন্তু এখন তোমার সুন্দর দেহ প্রাণহীন। তুমি মৃত্যু মুখে পতিত। তোমার সকল সৌন্দর্য আজ ঘুচিল। একদিন আমিও তোমার অনুসরণ করব, মনোরমা, তুমি, আমি। আচ্ছা, আমাদের এই তিনজনের মধ্যে এমন অদ্ভুত সাদৃশ্য কেন? তোমার আর তোমার দিদি মনোরমার এই সাদৃশ্য কেন, তা আমি একরকম মানে বুঝতে পারি, কিন্তু তোমাদের দুজনের সঙ্গে আমার এ প্রকার সাদৃশ্য থাকা বড়ই আশ্চর্য ব্যাপার। জুমেলিয়া নীরবে খানিক কি চিন্তা করল, তারপর পাশে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে উঠে গেল। কিছু দূর উঠে আবার একবার ফিরে দাঁড়ালো। মনে একবার সন্দেহ হলো কুমুদিনী মরেছে কিনা। তখন জুমেলিয়া কোমরের বস্ত্রের আড়াল থেকে সেই শানিত কিরিচখানা বের করে অতি দ্রুত পদে তড়বড় করে আবার নিচে নেমে আসলো।
নিচে এসে সেই শানিত কিরিচ মৃতা কুমুদিনীর বুকে আমূল বিদ্ধ করল। তারপর দীপ নিভে গেল। জুমেলিয়া নেই। চারদিক অন্ধকার, নিস্তব্ধ। কে জানে সেই ঘন নিবিড় অন্ধকারে জুমেলিয়া কোথায় মিশে গেল। তখন দেবেন্দ্র বিজয় কুমুদিনীর দেহে হাত রেখে দেখলেন, সে দেহ তখন যতটা কঠিন হতে হয়, যতটা ঠান্ডা হতে হয়, হয়েছে। বহুক্ষণ আগেই সে দেহ ত্যাগে প্রাণবায়ু অনন্ত বায়ু সমুদ্রে মিশেছে। দেবেন্দ্র বিজয় নিঃশব্দে অথচ দ্রুত পা ফেলে যেখানে শচীন্দ্র ও শ্রেষ্ঠ অপেক্ষা করছিল সেখানে এলেন। তখন তার মনে সেই বিপদ থেকে উদ্ধারের যে ভাবনা চলছিল, সে ব্যাপারে তাদেরকে এখন কি করতে হবে তা জানানোর জন্য শচীন্দ্র ও শ্রীশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করলেন। শচীন্দ্র দেবেন্দ্র বিজয়কে দেখা মাত্র জিজ্ঞাসা করল, মামাবাবু, ব্যাপার কি? ব্যাপার সহজ নয়, শক্ত। তোমার মামিমা আর মনোরমা কোথায় অবরুদ্ধ আছে তা তুমি এখন সহজে সন্ধান নিতে পারো কি? পারি। তবে আমি যা বলি বিশেষ মনোযোগ দিয়ে শোনো। বলুন। কুমুদিনীর মৃত্যু হয়েছে। কোথায়? কোথায় এখন সে? তারই শয়নগৃহে। কখন তার মৃত্যু হয়? তার শয়নগৃহে সে যখন প্রবেশ করে তখনই। আমি এখন তোমাকে সেই ঘরেই যেতে বলছি। তুমি এখনই সেই ঘর থেকে কুমুদিনীর মৃতদেহটা নিয়ে যে ঘরে মনোরমা আর তোমার মামি অবরুদ্ধ আছে সেই ঘরে নিয়ে যাও। বেশ। তারপর তুমি সেই ঘরে বিছানার ওপরে কুমুদিনীর মৃতদেহটা এমনভাবে রাখবে যেন সহসা দেখলে নিদ্রিত বলেই বোধ হয়। সে ঘরে যদি আলো থাকে আলোটা কমজোর করে দিও। তারপর তোমার মামি আর মনোরমাকে কুমুদিনীর শয়নগৃহে নিয়ে আসবে, সেইখানে তাদের অপেক্ষা করতে বলবে। বুঝেছ? এখনই এই কাজগুলো শেষ করা চাই। যাও, বিলম্ব করো না। এখন জুমেলিয়া এদিকে আসবে। যদি জুমেলিয়ার সঙ্গে এখানে তাদের হঠাৎ দেখা হয়ে যায়? তা হবে না। না হবার কারণ? তা হতে দেব না, সে ভার আমার রইল। তুমি যাও। তখনই জুমেলিয়া সেদিকে টলতে টলতে আসলো। দেবেন্দ্র বিজয় ও তার সহায়ক দুজন যতক্ষণ না জুমেলিয়া তাদেরকে অতিক্রম করে সিঁড়ির কাছে আবার ফিরে এলো, ততক্ষণ কাছাকাছি 3টি থামের আড়ালে লুকিয়ে রইলেন। দেবেন্দ্র বিজয় তারপরে শচীন্দ্রকে নিজের কাজে যেতে ইঙ্গিত করলেন। শচীন্দ্র তখনই এগিয়ে গেল। দেবেন্দ্র বিজয় শ্রেষ্ঠকে শচীন্দ্রের সঙ্গে যেতে বলে নিজে জুমেলিয়াকে পুনরায় অনুসরণ করলেন। জুমেলিয়া এখন কোন কাজে এগোচ্ছে তা দেবেন্দ্র বিজয় আগেই অনুমানে একরকম বুঝে নিয়েছিলেন। জুমেলিয়া সিঁড়ির সামনে ঘরের দ্বারের কাছে এসে থামল। আবার সেই রুমাল দিয়ে নিজের নাক ও মুখ আগের মতো ঢেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। ঘরের মধ্যে একখানা ছোট টেবিল, তার উপরে একটা মাটির প্রদীপ অতি নিস্তেজভাবে জ্বলছে। জুমেলিয়া আগে সেই প্রদীপ নেভালো। টেবিলের উপর একটা মোমের বাতি ছিল, সেটি জ্বালিয়ে আগের মতো উস্কে দিয়ে ঘরের সমস্ত জানালা ভালো করে খুলে দিল। মেঝেতে 2টি মৃতদেহ পড়ে আছে, একটি তুলসীদাসের, অপরটি গোবিন্দ প্রসাদের। তারই কৌশলে, দক্ষতায় হত্যা করা 2টি পুরুষ দেহ ওইভাবে পড়ে থাকতে দেখে জুমেলিয়া হো হো করে হেসে উঠল। বলল, সকলেই মরবে, সকলেরই এই দশা হবে। যে আমার গন্তব্য পথের সম্মুখে একটু বিঘ্ন হয়ে দাঁড়াবে তারই এই দশা হবে। কেউ তাকে রক্ষা করতে পারবে না। কিছুক্ষণ পলকহীন চোখে জুমেলিয়া তার শিকার 2টির প্রতি চেয়ে কি ভাবতে লাগল। দেবেন্দ্র বিজয় বুঝলেন এই পিশাচি এবার মনোরমা ও রেবতীর ঘরের দিকে যাবে। তখন তাকে কি করতে হবে তীক্ষ্ণ বুদ্ধি দেবেন্দ্র বিজয় অতি দ্রুত তা স্থির করে নিলেন। যখন জুমেলিয়া ঝুঁকে সেই মৃতদেহ 2টির দিকে চেয়ে আছে, তখন দেবেন্দ্র বিজয় সুযোগ বুঝে অতি দ্রুত হাতে সেই ঘরের দ্বার টেনে সশব্দে বন্ধ করলেন। দেবেন্দ্র বিজয় দ্বার বন্ধ করে নির্বিঘ্নে সিঁড়ি বেয়ে নেমে এলেন, নিজের লক্ষ্যে চলে গেলেন। সেই শব্দে জুমেলিয়ার হৃদয় স্তম্ভিত হল। নেশার ঘোর বেশ ছিল,
নেশার ঘোরে তখনই সাহসে ভর করে লাফিয়ে একেবারে বাইরে আসলো, বলল, বাহ, আমি কি এতই দুর্বল হয়ে পড়েছি যে সামান্য শব্দে ভয় হবে? ও কিছু না, একটা দমকা বাতাসে কবার জোড়া পড়ে থাকবে। এক মুহূর্ত জুমেলিয়া ইতস্তত করল। দেবেন্দ্র বিজয় এতক্ষণে কিভাবে জুমেলিয়ার কাজে বিলম্ব ঘটাবেন, যাতে এখন জুমেলিয়া, রেবতী ও মনোরমা যে ঘরে বন্দি আছে সেই ঘরের দিকে যেতে না পারে তাই ভাবছিলেন। যখন শচীন্দ্র রেবতী ও মনোরমাকে সঙ্গে নিয়ে ফিরবে, তখন জুমেলিয়ার সঙ্গে যাতে তাদের সাক্ষাৎ না ঘটে যায় এমন একটা উপায় বের করা দেবেন্দ্র বিজয়ের এখনই প্রয়োজন। সামান্য কৌশলে সেই উপায় ঘটে গেল। যখন দেবেন্দ্র বিজয় সজোরে কবাট বন্ধ করে, সেই ভীষণ শব্দে সেই খুনি নারীর হৃদয় কিছুটা দুর্বল হয়ে আসছিল। সে নিজের মুখে স্বীকার করল, ভালো 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 ভালো, একটু পরে বাকি কাজ শেষ করব। নেশাটা জমেনি, নইলে জুমেলা ভয় পাবে কেন? মদ খাবো, এক বোতল মদ চাই। জুমেলিয়া নিচে নামল। যে ঘরে বসে জুমেলিয়া আগে মদ পান করেছিল সেই ঘরে আবার প্রবেশ করল। সন্ধান করে দেখল সে যা চায় সে ঘরে তা নেই। সেই ঘরের পাশের ঘরে গেল, সেখানে মদ ভর্তি বোতলের অভাব ছিল না। একটা তুলে সেই ঘরে বসে মদ খেতে শুরু করল। সেখানে একটা তৈলহীন প্রদীপ মিটমিট করে জ্বলছিল। সেই দ্বীপের শিখা খুব অস্পষ্ট আলো দিচ্ছিল। যে ঘরে নবীনের দেহ মেঝেতে লুটিয়ে পড়ে আছে সেই ঘরের মধ্যে দেবেন্দ্র বিজয় সুযোগ বুঝে ঢুকলেন। আপনা আপনি বললেন, এই রমণী সহজ নয় দেবেন্দ্র, তুমি অল্প আয়াসে একে পরাস্ত করতে পারবে না। ইতোমধ্যে আর একটা উপায় ঠিক করা চাই। কৌশলে এখন পাপিষ্ঠার কার্যে যত বিলম্ব ঘটাতে পারো ততই মঙ্গল। দেবেন্দ্র, যদি তোমার জীবনে কখনো কোনো কার্য অতি সত্বর সমাধা করবার থাকে, এক্ষণে সেই সময় উপস্থিত। একটু বিলম্বে তোমার সকল কৌশল ব্যর্থ হতে পারে। দেবেন্দ্র বিজয় নবীনের মৃতদেহ থেকে জুতো খুলে নিলেন। নবীনের প্যান্টালুন কোট খুলে নিজের পরিধান করলেন। নবীনের জামার পকেটে চশমা ছিল, তা নিজের নাকের উপর বসালেন। তারপর মুখময় একরকম কালো রঙের পাউডার মেখে এক বিকট আকৃতি ধারণ করলেন। সে আকৃতি নির্ভীকেরও বুকে ভীষণ ভয় সৃষ্টি করবে। জুমেলিয়া নিজের পিস্তলটা ভুলে টেবিলের উপর ফেলে গিয়েছিল। দেবেন্দ্র বিজয় সেটা তুলে নিয়ে দেখলেন পিস্তলটার 6টা ঘরেই গুলি ঠাসা রয়েছে। তখনই সেই পিস্তল থেকে গুলিকটি বের করে নিলেন এবং নিজের কাছে কয়েকটি ফাঁকা আওয়াজের টোটা ছিল, তাই তিনি জুমেলিয়ার পিস্তলে বসিয়ে দিলেন। জুমেলিয়া তখনও পাত্রের পর পাত্র পূর্ণ করে সেই তীব্র সুরা পান করছিল। দেবেন্দ্র বিজয় যখন ছদ্মবেশ ধারণে ব্যস্ত, তখন সেই ঘরের মধ্যে শ্রীশ প্রবেশ করল। দেবেন্দ্র বিজয় তাকে ডেকে বাইরে আনলেন। চুপি চুপি জিজ্ঞাসা করলেন, যা যা বলেছিলাম সমস্ত সুসম্পন্ন হয়েছে তো? শ্রীশচন্দ্র ঘাড় নেড়ে জানালো, হয়েছে। এখন এক কাজ করো, এই মড়াটা নিয়ে এসো, আমরা উপরতলে যাই। বারান্দার পশ্চিম দিকের এক কোণে লুকিয়ে রাখতে হবে। শ্রীশচন্দ্র দেবেন্দ্র বিজয়ের আদেশ পালন করল। যে ঘরে এতক্ষণ নবীনের মৃতদেহ পড়েছিল সেই ঘরে জুমেলিয়া এলো। দেবেন্দ্র বিজয় তখন তার পাশের ঘরে অপেক্ষা করতে লাগলেন। জুমেলিয়া আপনা আপনি বলল, সব শেষ, প্রায় সব কাজ শেষ হয়ে এসেছে। বাকি আছে সামান্য, তাও এক নিমেষে শেষ করব। এখন আমি একাকী এই সকল ধনরত্নের অধিকারী। অংশীদার করে কাজ গুছিয়েছি, শেষে
অংশীদারকে অংশীদার সব নিকেশ করেছি। ফুল সাহেব বড় শক্ত লোক ছিলেন বটে, কিন্তু আমি স্ত্রীলোক। তিনি শক্ত লোক হয়ে যে সকল কাজ ঠিক মতো হাসিল করে উঠতে পারেননি, আমি 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 এখন সে সকল কাজ কেমন সহজে একটার পর একটা শেষ করে ফেলছে। আমি আমি ঠিক তার উপযুক্ত ছাত্রী, উপযুক্ত ছাত্রী। তা সত্য বটে। যেখানে নবীনের মৃতদেহ পড়েছিল সেদিকে হঠাৎ তার দৃষ্টি পড়ল। দেখল নবীন নেই। ভাঙা ও কাঁপা স্বরে বলল, কোথায় গেল? কোথায় গেল? মরেছে। আমি বেশ জানি সে মরেছে। তাহলে কি হলো? ব্যাপারটা কি? হ্যাঁ, সম্ভব। আমি তাকে হয়তো তখন ঠিকভাবে হত্যা করতে পারিনি। তাই কখনো হয়? সে মরেছে, সে নিশ্চয়ই মরেছে। জুমেলিয়া কিছু পরে অস্ফুট স্বরে অন্য মনে ডাকল, ডাক্তার। তার পিছন থেকে কে তখন বলল, কেন প্রিয়তমে? বিদ্যুতের মতো চমকে জুমেলিয়া ঘুরে দাঁড়াল। একই মূর্তি। সেই মূর্তি দেখেই আর কোনো কথা না বলে জুমেলিয়া টেবিল থেকে তাড়াতাড়ি সেই পিস্তলটা তুলে নিয়ে সেই মূর্তিকে লক্ষ্য করে শব্দ করল। সেই মূর্তি অক্ষত অবস্থায় আগের মতো তখনও স্থিরভাবে তার সামনে দাঁড়িয়ে। পিস্তল ছোড়ার পর সেই মূর্তি মৃদু হাসতে হাসতে বলল, বৃথা চেষ্টা প্রাণাধিকা। আমি এখন এই সকল অস্ত্রের অবদ্ধ। স্বর নবীনের অনুকরণে, অথচ বড় গম্ভীর, যেন এই পৃথিবীর নহে। কেমন যেন একটা শিহরণ প্রত্যেক শব্দে কেঁপে কেঁপে উঠছে। জুমেলিয়া তার মুখের দিকে বিস্ময় বিস্ফারিত চোখে চেয়ে স্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, অবদ্ধ তুমি? হ্যাঁ, অবদ্ধ। আমি এখন জীবন্ত মনুষ্য নই। নাকি পাষাণী, তুমি কি আমাকে নিতান্ত নিষ্ঠুরের ন্যায় হত্যা করনি? তোমাকে হত্যা? হ্যাঁ, আমাকে তুমি হত্যা করেছ। নরঘাতিনী তুমি। তাই যদি হবে, তবে তুমি কেমন করে এখন এখানে এলে? আমার অপমৃত্যু ঘটায় আমি প্রেতজনি প্রাপ্ত হয়েছি। বিশ্বাস যদি না হয় জুমেলিয়া, তোমার হাতে পিস্তল তো আছে। বেশ, আরো একবার, দুইবার কি তিনবার, পারো যদি শত সহস্রবার গুলি করে প্রেতাত্মা মিথ্যা কথা কয় কিনা সে পরীক্ষা নিতে পারো। নিশ্চয়ই যেন মরা আবার মরে না। জুমেলিয়া নিজের ভিতরেই অত্যন্ত ভয়ের সঙ্গে এখনো দারুণ সাহস নিয়ে জুটছিল। যদিও সে তখন অত্যন্ত ভীত হয়েছিল, কিন্তু তখন সে মরিয়া। চিৎকার করে জুমেলিয়া আবার সেই মূর্তির বুক লক্ষ্য করে পিস্তল তুলে বলল, তুমি প্রেত হও আর ভূত হও, যে হও বা না হও,
আমি তোমায় এখনই হত্যা করব। মূর্তি নড়ল না, স্থির, নীরব, নিস্পন্দ, মৃদু হাসল মাত্র। জুমেলিয়া গুলি করল। সেই শব্দ ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হল। মূর্তি বলল, অধঃপথে যাও তুমি, অধঃপথে চলে যাও তুমি। তুমি তুমি ভূতের কথা আমি কখনো বিশ্বাস করতে পারি না, করবো না, বিশ্বাস করবো না, করতে চাইবো না। তুমি বিশ্বাস না করলেও প্রেত আমি। কেন তুমি এখানে এসেছো? হ্যাঁ, কি জন্য এসেছো? কি কাজ তোমার? কি কাজ? প্রতিহিংসা। প্রতিহিংসা? প্রেতাত্মা তুমি, তোমার দ্বারা মানুষের কিছু ক্ষতি হতে পারে না। তুমি কি আমায় ভয় করো না? না, যাতে তুমি তাই করো, তাই আমি এখন করব। তুমি তা পারো না, পারো না, তুমি তা পারবে না। নিশ্চয় পারবো। বেশ 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 বেশ, তো করো না, করো না, পারো তো করো। আমি এখনই তোমার বুকের রক্ত পান করব। রক্ত কোথায় পাবে তুমি? তুমি আমার গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না। তুমি পিশাচি। আমি পিশাচি, আমি পিশাচি, পিশাচি, আমি পিশাচি। পিশাচি ভূত প্রেতকে ভয় করে না। জুমেলিয়া, সাবধান। আমাকে আর সাবধান করতে হবে না, তুমি নিজে বরং সাবধান হও। আমি আবার তোমাকে গুলি করব। জুমেলার হাত থেকে আজ তোমার পরিত্রাণ নেই, পরিত্রাণ পাবে না। এইবার তোমার এই বুক লক্ষ্য করে আমি গুলি করবো। দেবেন্দ্র বিজয় অনেক জায়গায় অনেক ঘটনা দেখেছেন। বহু লোকের বহু রকম বিচিত্র চরিত্র তিনি আজীবন দেখে আসছেন। যদি তিনি কখনো জীবনের মধ্যে কোনো অলৌকিক শক্তিমতী নারী দেখে থাকেন, সে আজ এই জুমেলিয়া। জুমেলিয়ার মতো সাহসী পরাক্রান্তা নারী তিনি আর কখনো দেখেননি। সত্যি যেন জুমেলিয়া এখন এক অপদেবতার সামনে দাঁড়িয়ে আছে। এমনই এক অবর্ণনীয় শঙ্কা তার মুখে স্পষ্ট হয়ে উঠেছে। তবুও সে এখনো তেমনই সাহসের সঙ্গে সেই মূর্তির সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে। আবার সে সামনের সেই প্রেতাত্মার বুক লক্ষ্য করে পিস্তল ছুঁড়ল। এবারও গুলি ব্যর্থ হল। গুলি ব্যর্থ হলো বলে জুমেলিয়া থামল না। এবার কপাল লক্ষ্য করে পিস্তল তুলল, বলল, যেখানে আছো ঠিক থাকো, এক চুল। যদি তুমি সত্যি ভূত হও, যদি তুমি সত্যি মনুষ্য না হও, তাহলে এবার আমার গুলি পূর্বের নাই ব্যর্থ হবে। আর যদি মনুষ্য হও, এই গুলি তোমাকে সত্য সত্যই এবার প্রেত জমি প্রাপ্ত করাবে। নিশ্চয় তুমি আজ যেমন অপর কয়েকজনের মৃত্যু ঘটেছে, তেমনি ভাবে কি জুমেলিয়া? ঠিক তেমন ভাবে নয়, তেমন ভাবে নয়। তারা মরবার আগে
তাদের মৃত্যু যে আসন্ন তা তখন তারা বুঝতেই পারেনি। তুমি এখন তা বুঝতে পারছো। শুধু বুঝতে পারছো কেন, তোমার মৃত্যু যে আমার পিস্তল মুখে মূর্তিমান অধিষ্ঠিত রয়েছে তা তুমি দেখতেই পাচ্ছ। জুমেলিয়া, একটু অপেক্ষা করো। কেন? কিসের জন্য? আমার ইচ্ছা তুমি এবার লক্ষ্যটা ভালো করেই করো। সে চিন্তা তোমাকে কষ্ট করে করতে হবে না। সে শিক্ষা, সে উপদেশ আমি তোমার কাছে শুনতে চাই না। না চাও তোমার লক্ষ্য যাতে ঠিক হয়, ব্যর্থ না হয়, তা আমি করব। কেন এত সহৃদয়তা? কেন গুলির আঘাতে কি তোমার আনন্দ হয় নাকি? হয় জুমেলিয়া, হয়। তুমি আমার আত্মাকে বিষের জ্বালায় জ্বালিয়েছ। এখন এই পিস্তলের গুলির যন্ত্রণা এ আমার আত্মা ভোগ করছে। জুমেলিয়া, একদিন তুমি মরবে, তখন এরূপ জ্বালা যন্ত্রণা তোমার আত্মাকেও ভোগ করতে হবে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমাকে ভয় দেখাই এমন ইচ্ছা আমার নাই। তুমি যে প্রেতাত্মা, এখনো কি এই কথা বজায় রাখতে চেষ্টা করছো? হ্যাঁ, ভালো ভালো। এবার যদি আমার গুলি ব্যর্থ যায়, তাহলে তোমাকে আমি প্রেতাত্মা বলেই মনে করব। জমিলা, তাহলে এবার প্রস্তুত হও। হয়েছ কি? হ্যাঁ। আমি যে নবীন ডাক্তার, এ কথা তুমি বিশ্বাস করো না? না না। তবে কে আমি? আমি জানি না। জমিলা, এখন এখানে কে এমন ভাবে আসতে পারে? কে তোমার সকল কার্য প্রত্যক্ষ করতে পারে? তুমি যখন কুমুদিনীর মৃতদেহ নিম্ননিশ চোখে দেখছিলে, যখন আবার সেই মৃতদেহের বুকে কিরিচ বিদ্ধ করো, তখন কে তোমার অলক্ষ্যে তোমাকে দেখে থাকতে পারে? যখন তুমি তুলসীদাস আর গোবিন্দ প্রসাদের মৃতদেহ দেখতে দেখতে আনন্দের হাসি হাসছিলে, সে হাসি তোমার সামনে দাঁড়িয়ে কে তা তখন শুনতে পেতে পারে? এ সকল কে পারে জুমেলিয়া, জানো কি? আমি। এখন আমি মৃত, আমার অগম্য কোনো স্থানই নাই। জুমেলা, এখন কি তুমি বিশ্বাস করো? না 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 না। কে তবে আমি? এই জগতের মধ্যে একজন লোক আছে যাকে আমি কিছু কিছু ভয় করি। কে সে? দেবেন্দ্র বিজয়। আমাকে কি তাই বলে বিশ্বাস হয়? তুমি সেই লোক হলেও হতে পারো। হ্যাঁ, আমি জানি। আজ তুমি তোমার প্রতিদ্বন্দ্বিতা ব্রতে ব্রতী। আমাকে সেই দেবেন্দ্র বিজয় বলে তোমার বোধ হয় কি? না, দেবেন্দ্র না, প্রেতাত্মাও না। বেশ, গুলি করো। বেশ ভালো করে লক্ষ্য করে গুলি করো। তাড়াতাড়ি করো না, ব্যস্ত হইও না।
আমার কপালে গুলি মারতে চাও? বেশ ভালো করে লক্ষ্য করো আগে। আমি 3 গুনিবা মাত্র তুমি গুলি করো। ধীরভাবে কাজ করলে নিষ্ফল না হতে পারো। এক এক জুমেলিয়া হাতের পিস্তল দেবেন্দ্র বিজয়ের কপাল লক্ষ্য করে তুলে ধরল। 2 দেবেন্দ্র বিজয় দেখলেন জুমেলিয়ার ঠোঁট দুটি ক্রমশ দৃঢ় হয়ে উঠল। স্থির নেত্রে সে তার কপাল লক্ষ্য করছে। 3 সেই মুহূর্তেই জুমেলিয়ার হাতের পিস্তল দ্রম শব্দ করল। জুমেলিয়ার চোখের সামনে এখনো সেই মূর্তির সেই নির্নিমেষ তীব্র স্থির দৃষ্টি। সেই মূর্তির সেই উপহাসের মৃদু হাসি যেন তার হত্যা কল্পনাকে ব্যঙ্গ করছে। এক মুহূর্তের জন্য জুমেলিয়া বিস্ময় বিস্ফারিত চোখে সামনের মূর্তির দিকে চাইল। তখন তার কপালে ঘামের বিন্দু ফুটে উঠল। জুমেলিয়ার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে জ্ঞান শূন্য হয়ে মরার মতো ঘরের মেঝেতে পড়ে গেল। এইবার পাপিয়সীর শাস্তি আরম্ভ হলো। যাক, এখন আমাকে আর এক কাজ ইতোমধ্যে সম্পন্ন করতে হবে। এই বলে দেবেন্দ্র বিজয় যেমন ঘর থেকে বের হলেন, দেখলেন দরজায় শ্রেষ্ঠ দাঁড়িয়ে। তখনই তিনি তাকে সঙ্গে নিয়ে যেখানে নবীন ডাক্তারের মৃতদেহ পড়েছিল সেখানে উপস্থিত হলেন। যত শীঘ্র পারলেন নবীন ডাক্তারের পোশাক খুলে ফেলে পুনরায় সেই মৃতদেহ পড়ালেন। নিজে এক সামান্য ছদ্মবেশে রইলেন মাত্র। তারপর আগে যেভাবে যেখানে নবীন ডাক্তারের মৃতদেহ পড়েছিল ঠিক সেভাবে মৃতদেহটাকে জানালার পর্দা দিয়ে ঢেকে দিলেন। অল্পক্ষণ পরে জুমেলিয়ার দেহে জ্ঞান ফিরে আসার লক্ষণ দেখা গেল। পাপিয়সী চোখ মেলে সভয়ে ও সবিস্ময়ে ঘরের চারদিকে চেয়ে দেখল। মৃতদেহের উপর ঢাকা দেওয়া পর্দাখানি তার চোখে পড়ল। চমকে তার সারা শরীর শিহরিত হল। সাহসে বুক বেঁধে জুমেলিয়া উঠল এবং দ্রুত মৃতদেহের উপর থেকে পর্দা টেনে দূরে ফেলে দিল। বিস্ময়ের সঙ্গে জুমেলিয়া বলল, ও হরি, আমি কি পাগল হতে বসেছি নাকি? আমার জ্ঞান বুদ্ধি সব কি আজ লোপ পেতে বসেছে নাকি? মৃতদেহের উপর ঝুঁকে বিশেষ মনোযোগে জুমেলিয়া দেখতে লাগলো। 2 আঙুল দিয়ে একবার স্পর্শ করল, লাফিয়ে 2 পা পিছিয়ে এলো। সে মৃতদেহ তখন বরফের মতো শীতল। চিৎকার করে বলল, মরেছে মরেছে মরেছে, একেবারে মরেছে। তবে এই কতক্ষণ, এই মুহূর্ত পূর্বে একেই আমি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সত্যি কি ভূত হয়েছে? আমাকে পেয়ে বসেছে। তখনই তার আতঙ্ক দূর হল। চিৎকার করে বলল, কই, আমার গায়ে একটু আঁচড়ও দিতে পারেনি। বরং জীবজন্তুকে আমার ভয় হয়, মৃত যে তাকে আমি এক তিলও ভয় করি না। তারপর জুমেলিয়া গর্ব ভরে উঁচু স্বরে হেসে উঠল। সে হাসি এই বড় অট্টালিকার প্রতি ঘরে প্রতিধ্বনিত হল। জুমেলিয়া আপনা আপনি বলতে লাগলো, এখন এখান থেকে সরে পড়া ভালো। প্রায় সকলকে নিকেশ করেছি, তবে সেই মুসলমান ছোঁড়াটা করিমকে সাবার করতে পারলে বেশ হতো। যাক, আপাতত সে বেঁচে গেল। হঠাৎ সেই ঘরের দ্বারে জুমেলিয়ার নজর পড়ল। দেখল যার কথা সে বলছে সেই লোকটি দাঁড়িয়ে, দাঁড়িয়ে করিম বাক্স দণ্ডায়মান। দ্রুত জুমেলিয়া যে পিস্তল প্রেতাত্মাকে গুলি করতে অসফল হয়েছিল সেটা দিয়েই করিম বক্সের দিকে গুলি করল।
লক্ষ্য আগের মতো ব্যর্থ হল। পিস্তল মেঝেতে ছুঁড়ে ফেলল, একখানা কিরিচ বের করল, ডান হাতে শক্তভাবে তা ধরে সাবধানে এগোল। করিমবক্স সেখানে তখন স্থিরভাবে দাঁড়িয়ে। তাকে দেখে জুমেলিয়া কিছুটা ইতস্তত করল, রাগের সঙ্গে জিজ্ঞাসা করল, কোথা থেকে এলি তুই? আস্তাবল থেকে। কি করে এলি? কেমন করে এলি? ওদিককার সিঁড়ি দিয়ে উঠে পাশের সিঁড়ি দিয়ে নেমে এসেছি। কখন? তোমার হত্যা উৎসবের প্রারম্ভে। ও, তুমি জাতে মুসলমান নও। তোমার কথার ভাবে এখন তা বেশ বুঝতে পারছি। না। তুমি কি গোয়েন্দা? হ্যাঁ। ছদ্মবেশে দেবেন্দ্র বিজয়? না। নির্বোধ। তুমি জানো না এখানে তুমি মৃতদেহের সংখ্যা বৃদ্ধি করতে এসে পড়েছ। তুমি আজ কখনোই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। তাই যদি তোমার মনস্থ, তবে কেন আমায় খুন করছো না? এ অভ্যাস তো তোমার চিরচমৎকার। হ্যাঁ, আপাতত আমাকে কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে হচ্ছে। ওই কিরিচখানি ছাড়া আপাতত তুমি তো নিরস্ত্র। তাই কি তুমি মনে ঠিক করেছো? যখন ঠিক সময় আসবে তখন দেবেন্দ্র বিজয় আর তুমি নিশ্চয়ই আমার হাতে ঠিক মরবে। আমি ঠিক এমনি ভাবে থেকেই এক পা অগ্রসর না হয়েই তোমাকে ঠিক জমালয়ে প্রেরণ করব। আমি তোমাকে পূর্বেই বলেছি আমি দেবেন্দ্র বিজয় নই। বাহ, আমি দেবেন্দ্র বিজয় বলে স্বয়ং দেবেন্দ্র বিজয় সেখানে প্রবেশ করলেন। বেশ, ক্ষতি কি হয়েছে? কি তা? তুমি আপাতত আমার বন্দী। আমি? কে বললে? হ্যাঁ তুমি। আমি বলছি। না দেবেন, এটা তোমার মিথ্যা কথা। আপাতত কখনোই না। তুমি কখনোই আমার হাত থেকে পালাতে পারবে না। কে বললে তোমায় যে পারবো না? খুব পারবো, তাই করব। আজ রাত্রে কখনোই পারবে না জুমেলা। আজ রাত্রে, এখনই আমি পালাবো দেবেন্দ্র। এমন কোনো গোয়েন্দা দেখি না যে জুমেলিয়াকে বন্দি করে। এমন কারাগার এ পর্যন্ত দেখিনি যাতে জুমেলাকে কয়েদ রাখে। জুমেলা, তুমি শিবুর কি করলে? কে শিবু? তাকে তুমি বেশ জানো। আমার স্মরণ শক্তি আপাতত বড়ই খারাপ হয়ে গেছে। তাকেও কি তুমি খুন করেছো? আমি যদি উত্তর করি, এ কথা ঠিক উত্তর দিই, তুমি কি তা বিশ্বাস করবে? হ্যাঁ। সে মরেনি। কোথায় সে? আমি যদি তাকে মুক্তি না দিই, তাহলে সে যেখানে আছে সেখানে না খেতে পেয়ে বহুদিন ব্যাপী মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে অনাহারে মারা পড়বে। আমি তাকে খুঁজে বার করব। তুমি পারবে না, নিশ্চয়ই যেন পারবে না। আমি সে বিষয়ে চেষ্টা করে দেখব। অকৃতকার্য হবে। দেবেন্দ্র বিজয় কখনো কোনো কার্যে অকৃতকার্য হয় না। তুমি যে বড় তোমার স্ত্রীর কথা ভুলেও একবার জিজ্ঞাসা করছো না? আবশ্যক নাই। তুমি তাকে পেয়েছো বুঝি? মাইরি সখা, ব্যাপারটা তাহলে তুমি আচ্ছা রকম বুঝে নিয়েছো। কেনই বা না লইব? আমি বলছি সে মরেছে। জুমেলা, এটা তোমার একটা মস্ত ভুল। আমি বলছি সে মরেছে। আমি বলছি সে বেঁচে আছে। তুমি মিথ্যে কথা বলছো। দেবেন্দ্র বিজয় সে কথার কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে উঁচু কণ্ঠে ডাকলেন, রেবতী, রেবতী। তখনই রেবতী সেই ঘরের দরজায় উপস্থিত হল। জুমেলিয়া সর্বাঙ্গ শিহরিত হল, দুই পা পিছিয়ে এলো। জুমেলিয়ার মুখে তখন আর কোনো কথা শুনল না। কিছু পরে কিছুটা প্রকৃতিস্থ হয়ে বলল, দেবেন্দ্র বিজয়, আশ্চর্য ক্ষমতা তোমার। অবশ্যই তুমি মৃতকে জীবিত করার কোনো সঞ্জীবনী মন্ত্র জানো।
হ্যাঁ, আপাতত এই ব্যাপারে। জুমেলিয়া নবীন ডাক্তারের মৃতদেহ দেখালো। এই লোকটা কি বেঁচে আছে? না, মরেছে। বাঁচলেন। তোমার কথা শুনে আপাতত অনেকটা আশ্বস্ত হলেন। সত্যি যে তোমার পত্নীকে জীবিত দেখছি, কিন্তু মনোরমাও কি জীবিত আছে? তুমি যে এখন বড় স্বীকার করছো, তার নাম মনোরমা? এখন আর অস্বীকার করে লাভ কি? তা সত্য। সে মনোরমা কি বেঁচে আছে? হ্যাঁ। কুমুদিনী মরেছে। তুলসী দাস আর গোবিন্দ প্রসাদ মরেছে বটে। যেগুলিকে তোমার বাঁচিয়ে রাখা দরকার সেগুলিকে তুমি বাঁচিয়েছ, আর অন্য সকলকে বাঁচাতে তোমার ইচ্ছে ছিল না। দেবেন্দ্র বিজয় চুপ করে রইল। তুমি এখন মনে করছো আমাকে এই সকল খুনের দায়ে ফেলবে, কেমন কিনা? নিশ্চয়ই। কেমন করে? আমি সচক্ষে দেখেছি। তুমি এই লোকটাকে হত্যা করেছ। তুমি যে উকিল তুলসী দাসকে আর গোবিন্দ প্রসাদকে হত্যা করেছ, তা সব প্রমাণ করতে আমার অনেক প্রমাণ আছে। দেবেন্দ্র, তুমি নিতান্ত নির্বোধ। আমার তো তা বোধ হয় না। কি প্রমাণে বলো? প্রমাণ আমার চক্ষু। এই চোখ দুটা তোমার সকল পৈশাচিক কাণ্ড প্রত্যক্ষ করেছে। আমি তা অস্বীকার করব। আমার প্রত্যক্ষ প্রমাণ তোমার অস্বীকার করবার উপায় দূর করবে। কখনোই নয়। নিশ্চয়ই। তোমার প্রত্যক্ষ প্রমাণ কোনো কাজেই আসবে না। বিষের কোনো চিহ্নই তুমি পাবে না। আঘাতের কোনো ক্ষত চিহ্ন কুমুদিনীর ছাড়া আর কোনো মৃতদেহে নাই। তবে এতগুলো লোকের এক রোগে, এক বাড়িতে, এক রাত্রের মধ্যে যে মৃত্যু ঘটেছে, তা এক দৈব ঘটনা দাঁড়াবে মাত্র। রোগটা কি? মৃগী। হ্যাঁ, এই রোগটার চাল তুমি অনেকদিন থেকে চেলে আসছো বটে, তবে দিন কতক মৃগবাটিতে অর্থাৎ হরিণবাড়ির জেলে অবস্থান করলে এই মৃগী রোগ সহজে ধরা পড়বে। জুমেলিয়া এতক্ষণ ঘরের মাঝখানে স্থিরভাবে দাঁড়িয়ে। জুমেলিয়ার ভাবভঙ্গিতে কোনো আতঙ্কের চিহ্ন ছিল না। সামনের দুজনকে দেখে তার মনে কিছুমাত্র ভয় ছিল না, যেন কত নিশ্চিন্ত একটা ভাব ছিল তার মনে। দেবেন্দ্র বিজয় তার সে ভাব দেখে বুঝেছিলেন যে জুমেলিয়া তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবে। শেষে অন্য উপায় না পেলে নিজের বিশেষ সাহায্যে আত্মহত্যা করবে। কিন্তু জুমেলিয়ার এই নির্ভীকতার আড়ালে অন্য একটা রহস্য লুকিয়ে আছে। জুমেলিয়া মৃদু হেসে বলল, আমাদের অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা চলছে কেবল, কেমন না? হ্যাঁ, তা তো বটেই। দেবেন, তুমি কি আমাকে এখন বন্দি করবে? হ্যাঁ, সেই সুযোগ উপস্থিত। তুমি কি আমার হাতে হাত করে লাগাবে দেবেন? হ্যাঁ, তোমাকে একজোড়া অয়স্কঙ্কন উপহার দিতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে। অয়স্কঙ্কন? ও, হাতকড়ি। স্ত্রীলোকের হাতে হাতকড়ি পরাবে? না, পিশাচিনীর হাতে পরাবো। বেশ, পারো যদি। তোমার ওই হাতকড়ি পরাও। তার কথাগুলির ঠিক শেষেই এক বড় আশ্চর্য ব্যাপার ঘটল। জুমেলিয়া আর সেখানে নেই। তার শেষ কথার সঙ্গে সঙ্গেই কোথায় নিরুদ্দেশ হল। জুমেলিয়ার নিরুদ্দেশের সময় দুবার ঘ্রং ঘ্রং করে শব্দ হয়েছিল। দেবেন্দ্র বিজয় তা স্পষ্ট শুনেছিলেন। তখনই তিনি যেখানে জুমেলা দাঁড়িয়েছিল সেখানে হাঁটু মুড়ে বসে পড়লেন। দেখলেন মেঝেতে একটা 1 হাত মাপের 4 কোণা গুপ্তদ্বার, পাশে একটা স্প্রিং ছিল। 2-3 বার ঘুরিয়ে সেটাতে একটু চাপ দিতে ঘরের নিচে একটা ছোট দ্বার খুলে গেল। ভিতরে চেয়ে দেখলেন কেবল অন্ধকার।
নিচে নামবার সিঁড়ি কিছুই নেই। দেবেন্দ্র বিজয় তখন শ্রীশকে ডাকলেন। শ্রীশ এলে তাকে বললেন, খিদিরপুরের যে ঘাটে নৌকায় উঠি তা তুমি জানো। সেখানে এখনই যাও, ছুটে যাও। যদি তুমি সেখানে সেই ডাকিনীকে দেখতে পাও, তাকে তখনই তার নিজের অস্ত্র পরিত্যাগ করতে বলবে। এখন তার সঙ্গে কেবল একখানা কিরিচ আছে মাত্র। যদি সে তোমার কথা না শোনে তখনই তাকে গুলি করবে। যদি তোমার কথা শোনে তবে যে পর্যন্ত আমি না যাই সে পর্যন্ত তাকে সেখানেই অপেক্ষায় রাখবে। যে আজ্ঞা। যাও, শীঘ্র যাও, ছুটে যাও। শ্রীশ দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। শচীন্দ্র, শচীন্দ্র, এই যে এখানে আছি। তুমি এখনই তোমার মামিমা আর মনোরমার কাছে যাও। যে পর্যন্ত না আমি ফিরে আসি কোথাও যেও না যেন। আর কোনো কথা না বলে, না ভেবে, উন্মত্তের মতো দেবেন্দ্র বিজয় সেই গুপ্ত সুড়ঙ্গ পথে লাফিয়ে পড়ে জুমেলিয়ার মতো নিরুদ্দেশ হয়ে গেলেন। দেবেন্দ্র বিজয় প্রায় 8 হাত নিচে সশব্দে পড়লেন। পায়ে কিছুমাত্র আঘাত পেলেন না। যেখানে তিনি পড়লেন সেখানে একটা তুলোর নরম গদি বিছানো ছিল। দেবেন্দ্র বিজয় বুঝলেন তিনি পাতালে প্রবেশ করেছেন। শুধু অন্ধকার, চারদিকে গাঢ় অন্ধকার, একটু আলো নেই। তিনি নিজেকে নিজেই দেখতে পাচ্ছেন না। দুর্ভেদ্য ঘনীভূত অন্ধকারে তিনি বাইরের পথ অনুসন্ধানের জন্য পকেট থেকে গুপ্ত লণ্ঠন বের করলেন। সেই লণ্ঠনের ঢাকা খুলে ফেললে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। তিনি দেখলেন সেখান থেকে বাইরে যাবার কোনো উপায় নেই। কোনো দিকে জানালা দরজা নেই, আছে শুধু নিশ্ছিদ্র পাঁচিল। জুমেলা সেখানে নেই। সে তবে গেল কোথায়? সে যদি এখান থেকে পালিয়ে থাকে, অবশ্যই কোনো দিক দিয়ে এই অন্ধকূপ থেকে বাইরে যাবার কোনো একটা পথ নিশ্চয়ই আছে। দেবেন্দ্র বিজয় সেই অন্ধকূপের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তার হাতের লণ্ঠনের আলোকরশ্মি একবার এদিকে একবার ওদিকে ধরতে লাগলেন। দরজা জানলা দূরে থাক, তিনি পাঁচিলের গায়ে একটা ছোট্ট ছিদ্রও দেখতে পেলেন না। এইভাবে কিছু সময় পেরিয়ে গেলে দেবেন্দ্র বিজয় দেখলেন ঘরের এক কোণে একটা কাঠের ছোট মাপের সিন্দুক পড়ে আছে। তিনি তখনই সেটাকে উল্টে ফেলতে চেষ্টা করলেন, পারলেন না। বেশ ভারী মনে হল। তিনি আপনা আপনি বললেন, পথে এসো, আর যাবে কোথা? বলে সিন্দুকের উপরে বারবার জোরে পদাঘাত করতে লাগলেন। উপরের ডালাখানার কবজা ভেঙে গেল। দেবেন্দ্র বিজয় দেখলেন সেই সিন্ধুকের মধ্যে জুমেলিয়া নেই। তার মধ্যে ঢুকে আলো ধরে দেখলেন সেখান থেকে একটা কাঠের সিঁড়ি উপরে উঠেছে। তিনি সেই সিঁড়ি দিয়ে সরাসরি উপরে উঠতে লাগলেন। উপরের দিকে চেয়ে দেখলেন নির্মল রাতে আকাশে অনেকগুলো তারা জ্বলছে। রাত গভীর, শব্দহীন। দেবেন্দ্র বিজয় বুঝলেন ঠিক পথই ধরেছেন। সিঁড়ি বেয়ে তিনি একেবারে উঠোনে এসে উপস্থিত হলেন। 2-1 পল মাত্র তিনি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ভেবে নিলেন জুমেলিয়া কোন পথে পালিয়েছে। সে চিন্তার তখনই মীমাংসা হয়ে গেল। তিনি দ্রুত গঙ্গার দিকে ছুটলেন। যদি শ্রীশচন্দ্র সেই ডাকিনীকে আর 2-4 মুহূর্ত কোনো কৌশলে ধরে রাখতে পারে, তাহলে তিনি ঠিক সময় সেখানে উপস্থিত হতে পারবেন। এই ভেবে দেবেন্দ্র বিজয় গঙ্গার দিকে ছুটলেন। দেবেন্দ্র বিজয়ের খিদিরপুরে আসা পর্যন্ত রাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এখন তা নির্মেঘ, নির্মল, পরিষ্কার। নক্ষত্র আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। দেবেন্দ্র বিজয় গঙ্গা তীরে উপস্থিত হলেন। কই, সেখানে একটাও নৌকো নেই। দূরে বাম দিকে ঝপঝপ করে কি একটা শব্দ হচ্ছে। দেবেন্দ্র বিজয় সুস্পষ্টভাবে তা শুনতে পেলেন। যেদিক থেকে শব্দ আসছিল সেদিকে ছুটলেন। কিছু দূর গিয়েছেন মাত্র শুনতে পেলেন, রক্ষা করো, কে আছো? শীঘ্র এসো, শীঘ্র শীঘ্র। এ শ্রীশের কণ্ঠস্বর।
আবার কে হেসে উঠল। এ হাসি দেবেন্দ্র বিজয়ের পরিচিত। এ জুমেলিয়ার সেই অমঙ্গলজনক ভীষণ হাসি। কি ভয়ানক! ব্যাপারটা কি ঘটেছে দেবেন্দ্র বিজয় অনুমানে বুঝলেন। মনে মনে বললেন, ডাকিনি, ডাকিনি। শ্রীশ বালক, ডাকিনি তাকে আপন কায়দায় সহজে ফেলেছে। আহা, যদি শ্রীশের পরিবর্তে শচীন্দ্রকে এখানে পাঠাতাম, কি সর্বনাশ হলো। দেবেন্দ্র বিজয় তখন প্রাণপণে দৌড়চ্ছেন। কিছু দূর ছুটে একখানা নৌকো দেখতে পেলেন। সেই নৌকো তখন তীর থেকে ক্রমশ দূরে এগিয়ে চলেছে। দেবেন্দ্র বিজয় চিৎকার করে বললেন, ব্যাস ব্যাস, নৌকা নিয়ে এখনো কিনারায় এসো, ফিরে এসো, নতুবা এখনই আমি গুলি করব। দেবেন্দ্র বিজয় উত্তরে একটা উচ্চ হাসির ধ্বনি শুনতে পেলেন। পকেট থেকে পিস্তল বের করে জুমেলিয়াকে লক্ষ্য করে তাক করলেন। জুমেলিয়া সঙ্গে সঙ্গে হাত পা বাঁধা শ্রেষ্ঠচন্দ্রকে নিজের সামনে এনে নিজেকে আড়াল করল। শ্রেষ্ঠচন্দ্র জীবিত আছে, নিজেকে মুক্ত করবার জন্য বারবার চেষ্টা করছে। আপাতত সে জুমেলিয়ার ঢালের কাজ করল। দিনের আলো হলে দেবেন্দ্র বিজয় এতক্ষণে গুলি করতে পারতেন, কিন্তু এই অস্পষ্ট অন্ধকারে যত শিক্ষাই তার থাক না কেন, পাছে লক্ষ্যচ্যুত হয়ে গুলি শ্রেষ্ঠচন্দ্রেরই দেহকে বিদ্ধ করে, এই ভয়ে তিনি গুলি করতে সাহস করলেন না। গুলি করুন, গুলি করুন। তখনই জুমেলিয়া শ্রেষ্ঠকে আরো কিছুটা উপরে তুলে ধরল। দুই হাতে তাকে ঘুরিয়ে নৌকো থেকে 3 হাত দূরে গঙ্গার স্রোতের উপর ছুঁড়ে ফেলল। নিজের চকিতে নৌকোর মধ্যে লুকিয়ে পড়ল। স্রোতের মুখে নৌকো চলতে লাগল। দেবেন্দ্র বিজয় তখনই জুমেলিয়াকে পালিয়ে যাওয়া থেকে আটকানোর পথ না পেয়ে হতাশ মনে শ্রেষ্ঠকে উদ্ধারের জন্য গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কষ্টে দেবেন্দ্র বিজয় শ্রেষ্ঠচন্দ্রকে তীরে তুললেন। এর মধ্যে সে নৌকো দৃষ্টির বাইরে চলে গিয়েছে। শ্রেষ্ঠচন্দ্র জ্ঞান শূন্য। যত্নে ও শুশ্রূষায় দেবেন্দ্র শ্রীশের জ্ঞান ফেরালেন। তারপর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আমি এদিক ওদিক চাইতে চাইতে ওই ঝোপটা দেখছেন, যেমনই পার হয়ে এসেছি, জুমেলিয়া ওই ঝোপের ভেতর ছিল। একটু এগিয়ে যেতেই সে আমার মাথায় দারুণ আঘাত করে। তাতেই আমি একেবারে কাবু হয়ে পড়ি। তারপর সে আমার হাত পা বেঁধে নৌকায় এনে ফেলে। এ বড়ই শক্ত পাল্লা। তুমি তো বালক। জুমেলিয়া আমাকেই নাস্তানাবুদ করে তুলেছে। এরূপ স্ত্রীলোক আমি কখনো দেখিনি। স্ত্রীলোকের যে এত দূর বুদ্ধি ও শক্তি থাকতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। হতাশ মনে দেবেন্দ্র বিজয় শ্রেষ্ঠকে সঙ্গে নিয়ে আনন্দ কুটিরে ফিরে আসলেন। সেখানে তাঁর আদেশ মতো শচীন্দ্র রেবতী ও মনোরমাকে নিয়ে অপেক্ষা করছিল। দেবেন্দ্র বিজয় ভোরে সকলকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। আসবার সময়ে আলমারির ভিতর থেকে 17 ক চিহ্নিত পুলিন্দাটি সঙ্গে এনেছিলেন, কিন্তু সেটার সম্পর্কে কোনো কথা কারো কাছে প্রকাশ করলেন না। পরদিন সকালে একা দেবেন্দ্র বিজয় বাইরের বাড়িতে চিন্তিত মনে বসে আছেন। এমন সময় শচীন্দ্র এসে উপস্থিত হল। তিনি শচীন্দ্রকে বললেন, আমার মনে একটা সন্দেহ আছে। কি বলুন? সে এখন আমাদের নিকটেই কোনোখানে আছে, এই গ্রামের মধ্যেই। এখন কি করবেন? অনুসন্ধান। তুমি একদিকে ছদ্মবেশে বাহির হও, আমিও একদিকে যাই। শুধু ঘুরলে হবে না। সে এখন নিশ্চয় ছদ্মবেশে আছে। সে এখন পুরুষ বেশ ধারণও করে থাকতে পারে। বেশ করে চারিদিকে চোখ রাখবে। যাও,
তুমি ইচ্ছামতো একটা ছদ্মবেশে সেজে বার হও। তুমি বালিগঞ্জের দিকে যাও, আমি বকুলবাগান বেলতলা অঞ্চলে সন্ধান লই গে। শচীন্দ্র আর কোনো কথা না বলে একটা ঘরে ঢুকল। প্রায় 20 মিনিট পর একটি ইয়ার ছোকরার বেশে বের হল। মাথায় অ্যালবার্ট টেরি, হাতে শৌখিন ছড়ি, মুখে সুরভিত চুরুট, পরিধানে ফরাসডাঙ্গার কালাপার ধুতি, ভালো কামিজ, কামিজের বোতামে সোনার ঘড়ির চেন, আঙুলে 2-3টি আংটি, আর সারা অঙ্গে আতরের সৌরভ। দেবেন্দ্র বিজয় ছদ্মবেশে বের হলেন। প্রথমে বকুলবাগান, সেখান থেকে বেলতলা, তারপর হাজরার দিকের পথ ধরলেন। অনেক ঘোরাঘুরির পর একটা দোতলা বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালেন। দ্বার খোলা ছিল। ভেতরে ঢুকলেন। নিচের ঘরগুলো পরীক্ষা করে কাউকে দেখতে পেলেন না। উপরে উঠলেন। উপরের সব ঘরই চাবি বন্ধ। কেবল দক্ষিণ পাশের একটা ঘর চাবি বন্ধ ছিল না। দেবেন্দ্র বিজয় সেই ঘরের কবাট খুলে ভিতরে এক ব্যক্তিকে বসে থাকতে দেখলেন। যাকে দেখলেন সে তাঁর পরম শত্রু, পুরুষ বেশে জুমেলিয়া। জুমেলিয়া ঘরের পালঙ্কের উপর বসে পাখার বাতাস খাচ্ছিল। দেবেন্দ্র বিজয়কে দেখে চকিত হয়ে উঠে দাঁড়ালো। বস্ত্রের আড়াল থেকে এক টুকরো শিকড় নিয়ে নিজের মুখে দিল। ভালো আছো জুমেলা? যা হোক, ঈশ্বরেচ্ছায় আবার আমাদের অতি শীঘ্রই দেখা সাক্ষাৎ হয়েছে। জুমেলিয়া সেই শিকড় টুকরো দাঁতে চেপে ধরে খিলখিল করে কেবল হেসে উঠল মাত্র। দেবেন্দ্র বিজয় বিস্মিত হলেন। পিশাচি জুমেলিয়ার কোনো সংকোচ ভাব দেখতে পেলেন না। জিজ্ঞাসা করলেন, জুমেলা, তোমার মুখে ও কি? বিষ। যদি তুমি আর এক পা অগ্রসর হও, আর এক পা, দেখবে শিকড় জুমেলিয়া উদরস্থ করেছে। তাই হোক, ক্ষতি কি? আমি তোমার সঙ্গে আমাদের বিগ্রহের সন্ধি স্থাপনা করিতে আসি নাই। আমি তোমার জীবন্ত দেহই হোক আর মৃতদেহই হোক, আমি এখান হইতে লইয়া বাহির হইব। তবে আমার মৃতদেহই পাবে তুমি। তথাস্তু। এই বলে দেবেন্দ্র বিজয় পকেট থেকে হাতকড়ি বের করে যেই এক পা এগিয়েছেন, জুমেলিয়া শিকড়ের প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছে। তখনই টলতে টলতে মেঝেতে পড়ে গেল। সারা শরীর নিস্পন্দ, মুখে কথা নেই, শ্বাস প্রশ্বাস বন্ধ। কিছু পরে জুমেলিয়া চোখ মেলল, ধীরে ধীরে উঠে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সেই হাসি। কই জুমেলা, কোনো বিশেষ কাজ হলো কই? হবে 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 হবে। কখন? 5 মিনিটের মধ্যে। 5 মিনিট? হ্যাঁ দেবেন, তোমার মতো লোকের হাতে মরা জুমেলিয়ার পক্ষে বড় কলঙ্কের কথা। সে কলঙ্ক দুরূপণীয়। জুমেলিয়া অপরকে মারতে জানে, নিজেও মরতে জানে। এর প্রমাণ অন্যদিন পেয়েছ, আজ আবার অন্য প্রমাণ দেখো। মৃত্যুর পূর্বে তোমার কিছু বলবার আছে? আছে আছে। আমি ফুল সাহেবের বিবাহিতা পত্নী। ফুল সাহেব যবন, সুতরাং আমিও যবনী। আমাকে যেন কবর দেওয়া হয়, তাহলে তুমি শত্রু হয়ে একটা পরম মিত্রের কাজ করবে। তাহাই হইবে জুমেলিয়া। তোমার জন্মস্থান কোথায়?
কামরূপ, কামরূপের উত্তর পূর্ব দিকে যে কোচিন রাজ্য আছে, সে কোচিন রাজ্যে আমার জন্ম। আমরা জাতিতে মিমি, মিমি জাতির রমণীর ন্যায় সর্বাঙ্গ সুন্দরী আর জগতে কোথাও নাই। হ্যাঁ জানি, শুনেছি বটে। জুমেলিয়া, তোমার বয়স কত? তোমার যত। আমার বয়স 36 বৎসর। আমারও ঠিক তাই। 36? বলো কি? কেন, আশ্চর্য হলে যে? একথা বিশ্বাস হয় না। তোমাকে দেখে তো তোমার বয়স বেশি মাত্রায় অনুমান করিতে হইলেও 20 বৎসরের অধিক নয়। তুমি তো এখনো পূর্ণ যৌবনা। দেবেন, তোমাদের এ দেশের মেয়েদের মতো আমাদের দেশের মেয়েরা 20তে বুড়ি হয় না। তারা জানে কেমন করে যৌবনকে বেঁধে রাখতে হয়, যৌবনকে কিরূপ দোয়াজ করলে সে চিরবশ্যতাপন্ন থাকে। তোমার ওস্তাদ, যার কাছে তুমি গোয়েন্দাগিরি শিক্ষা করো, সেই অরিন্দম যখন ফুল সাহেবের অনুসন্ধানে নিযুক্ত হয়, সে আজ 7 বৎসরের কথা। তখন সে আমাকে যেমন দেখেছিল, আবার আজ এসে যদি আমাকে দেখে, ঠিক তেমনটিই দেখবে। এই 7-7টা বছর আমার অঙ্গের দিকে নজর না করে কেমন কত ভালো মানুষের মতো চলে গেছে বুঝতে পারবে। আজ তুমি আমাকে দেখছো, আবার যদি 10 বছর পরে আমার দিকে চেয়ে দেখো, ঠিক এমনই দেখবে। কিছুমাত্র পার্থক্য দেখতে পাবে না। এই রূপকচি তাল শ্বাসের মতো কাঁচা মুখখানি, এই রূপ নয়নের সচঞ্চল বক্র দৃষ্টি, এই রূপ অতি মিষ্টি মধুর কণ্ঠস্বর, এইরূপ রাঙা টুকটুকে ঠোঁট দুখানিতে মিষ্টি অথচ অনিষ্টময় হাসি, এই শরীরের এই রূপ তপ্ত কাঞ্চন বর্ণ, সব 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 ঠিক থাকবে। তুমি এ সকল নানা প্রকার ঔষধ কোথা হতে সংগ্রহ করেছ? কিছু জানতেম আমি, তারপর ফুল সাহেবের কাছে অনেক দ্রব্যগুণ জেনে নি। তুমি স্বদেশ ছেড়ে এখানে এসেছো কেন? কেন? সাথে কি এসেছি? একান্তই প্রেমে মুগ্ধ হয়ে। যখন আমি ষোড়শী যুবতী, তখন ফুল সাহেব আমাদের দেশে যায় কেবল ঔষধ সংগ্রহের চেষ্টায় তার যাওয়া। আরব দেশে অনেক সংগ্রহ করেছিল, তারপর আমাদের দেশে গিয়ে আবশ্যক মতো অনেক মন্ত্র ও দ্রব্যগুণ শিক্ষা করে। আগে ফুল সাহেব ডাক্তার ফুল সাহেব ছিল না, ফকির ফুল সাহেব। ফকিরের বেশি আমাদের দেশে যায়, তারপর এখানে এসে ডাক্তার হয়। সকল ডাক্তারের চেয়ে সহজেই ফুল সাহেবের বেশি পসার হয়ে ওঠে। যে সকল রোগ অন্য ডাক্তার 6 মাস সময় নিয়ে, এমনকি একেবারে আরোগ্য হবে না বলে জবাব দিয়ে বসে, ফুল সাহেব তা 3 দিনেই ভালো করে দিত। ফুল সাহেব যখন আমাদের দেশে যায়, তখন আমি পূর্ণ যুবতী। সে কথা আমি তোমাকে আগেই বলেছি। তখন যদি একবার তোমার দৃষ্টি দেবেন আমার দিকে পড়তো, তাহলে আমি স্পষ্ট করে বলতে পারি, তোমার মতো লোকের চক্ষু নিশ্চয়ই ঝলসে যেত। তাহলে তুমি কখনো আমার প্রতি শত্রুতাচরণ করতে পারতে না। ফুল সাহেব তখন আমার নজরে পড়ে। শুধু নজরে পড়ে নয়, নজরে ধরে। ফুল সাহেবেরও যে আমাকে নজরে ধরবে, তার আর ভুল কি আছে? অন্য পুরুষ হলে তাকে ভেড়া করে খাটিয়ার পায়ে বেঁধে রাখতাম, কিন্তু ফুল সাহেব বাহাদুর পুরুষ, তাকে কায়দা করা দূরে থাক,
সে আমাকেই কায়দা করে নিয়ে নিজের দেশে চলে এলো। এই বাহাদুরি বড় সহজ নয় দেবেন। আমাদের হাতে পড়ে আবার ফিরে আসা বড় সহজ নয়। সে কথা হয়তো তুমি লোকের মুখে কিছু কিছু শুনে থাকবে। আমার আগে নাম ছিল পানমতিয়া। ফুল সাহেবের সঙ্গে বিয়ে হয়ে গেলে ফুল সাহেব কখনো কখনো আদর করে ফুল বিবি, কখনো বেশিরভাগ জুমেলিয়া বলে ডাকত। ফুল সাহেবের মৃত্যুর পর তুমি আর বিবাহ করেছ? না, আর বিবাহ করিনি। তবে আমার কৃপা তারপর অনেক লোক পেয়েছে, আবার অনেক লোক সেজন্য চিরলালায়িত রয়েছে, এক বিন্দুও পায়নি। অনেকেই রূপাগ্নিতে পতঙ্গের মতো পুড়ে মরেছে। কয়েকটাকে তুমি জানো, সেই গোবিন্দপ্রসাদ, তুলসীদাস, নবীন ডাক্তার, মনে আছে? আরো অনেক মরেছে, অনেকে অনেকে মুমূর্ষ আছে। মৃত্যুর পূর্বে আর কিছু তোমার বলার আছে জুমেলা? না, আমার আর কিছুই বলবার নাই। আর কিছুই না? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, অনেক কথা বলার আছে। কি বলো? আমি তো এখনই মরব। হ্যাঁ, এ কথা তো তোমার মুখে অনেকক্ষণ শুনছি। জীবিত অবস্থায় তোমাকে আমি, না শুধু তোমাকে না, তোমাদের সকলকেই আন্তরিক ঘৃণা করে আসছি। তার আর সন্দেহ কি আছে? মরে কি করব জানো? তোমার পিছু নেব। সত্য নাকি? সত্য সত্য। জুমেলা, ভূত প্রেতের অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস করতে আমি তোমাকে শিখিয়েছি। তুমি? সে কি রকম? আমি নবীন ডাক্তারের প্রেতাত্মা। তুমি? আমি। দেবেন কি সত্য? হ্যাঁ, সত্য। তবে আমি যা দেখেছি তা নবীনের প্রেতাত্মা নয়। না, তুমি আমাকে নবীনের প্রেতাত্মার বেশে দেখেছ। কি করে তা হবে? তবে আমার পিস্তলের গুলি বারংবার ব্যর্থ হয়েছিল কেন? তুমি আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ করলে। কি প্রকারে? আমি মনে ভেবেছিলাম সত্যি বুঝি নবীনের প্রেতাত্মা। তুমি প্রবঞ্চিত হয়েছিলে। আমি হয়েছিলাম, কিন্তু তুমি হবে না। আমি মরেও নিশ্চয় তোমার সঙ্গ গ্রহণ করব। পারো যদি করো। পারবো, নিশ্চয় আমি তোমার সঙ্গ গ্রহণ করব। চেষ্টা রেখো। আরেকটা কথা শোনো, আর একটা কথা। বলো, শুনছি। বাঁচলে আমি তোমাকে চিতার বুকে তুলে দিতে পারতাম। বেশ, স্বীকার করলেন পারতে। আমার পত্নী,
আমার পত্রে যেসব কথা লেখা ছিল এক এক করে সকলগুলি সমাধা করে ফেলতে পারতাম তো? হয়তো পারতে। মরেও আমি আমার সেই পত্রের সকল প্রতিজ্ঞা পূর্ণ করব। আমার নাম জুমেলিয়া। বেশ, পূর্ণ করতে পারো, ভালো। আমি পারবো। আমি নিশ্চয়ই আমি আমার প্রত্যেক প্রতিজ্ঞা পূর্ণ করব। জুমেলিয়ার প্রতিজ্ঞা লঙ্ঘন হয় না। বেশ, আমিও তোমার প্রেতাত্মার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বদা প্রস্তুত থাকব। তুমি শীঘ্রই আমার প্রেতাত্মা দেখতে পাবে। কই জুমেলা, প্রায় 4 মিনিট কেটে গেল, আমি তোমার অলৌকিক মৃত্যু দেখবার জন্য অপেক্ষায় আছি। আর 1 মিনিট, আর 1 মিনিট পরে বলবো। তোমাকে যে কথাগুলো বললাম স্মরণ রেখো। স্মরণ থাকবে। দেখতে দেখতে জুমেলিয়ার মুখ একবার কিছুক্ষণের জন্য গাঢ় রক্তবর্ণ হয়ে উঠল, পরক্ষণেই পাণ্ডুর হয়ে গেল। জুমেলিয়া বুঝে আসা চোখ দুটি সামান্য খুলে ম্লান দৃষ্টিতে দেবেন্দ্র বিজয়ের দিকে চেয়ে উঁচু শব্দে একবার হাসল। হাসতে হাসতে টলতে টলতে মেঝেতে পড়ে গেল। জুমেলিয়ার সারা শরীর তখনই নিস্পন্দ ও কঠিন, বরফের ন্যায় ঠান্ডা হল। শ্বাস প্রশ্বাস নেই, চোখ দুটি অল্প খোলা আছে বটে, কিন্তু তাতে দৃষ্টিশক্তি নেই। ফুল সাহেব সংক্রান্ত ঘটনা দেবেন্দ্র বিজয় ভোলেননি, সুতরাং জুমেলিয়ার এমন অলৌকিক মৃত্যু তিনি বিশ্বাস করতে পারলেন না। তারপর যতক্ষণ না জুমেলিয়ার দেহ কবরস্থ করে মাটি দিয়ে কবর পূর্ণ করা হলো, ততক্ষণ দেবেন্দ্র বিজয় জুমেলিয়ার দেহের প্রতি সতর্ক দৃষ্টি রেখেছিলেন। জুমেলিয়ার দেহ পূর্ণ কবরস্থ হয়ে গেলে তিনি নিশ্চিন্ত হতে পারলেন। 17 ক চিহ্নিত পুলিন্দায় মনোরমার স্থাবর অস্থাবর বিষয় সম্বন্ধে অনেক প্রমাণ পাওয়া গেল। তাতে পারিবারিক গুপ্ত ঘটনার বিবরণাদিও লিপিবদ্ধ ছিল। কুমুদিনী প্রথমে মনোরমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারপর হঠাৎ জুমেলিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। দুজনে একজোট হয়ে ষড়যন্ত্রে হাত লাগায়। কুমুদিনী অপেক্ষা জুমেলিয়া বুদ্ধিমতী ও চতুরা। সে প্রথমে নিজের অভীষ্ট লক্ষ্যে কুমুদিনীর মৃত্যু ঘটেছে বলে মিথ্যে সংবাদ ছড়িয়ে দেয়, পরে সুবিধা মতো তাকে হত্যা করে। দেবেন্দ্র বিজয় মনোরমার বিষয় সম্পত্তি এবং সেই দৈব আংটি পুনরুদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন। মনোরমা প্রথম সুযোগেই আনন্দ কুটির বিক্রি করে দিল। আনন্দ কুটিরের নাম শুনলে আশঙ্কায় তার সারা শরীর শিহরিত ও কম্পিত হতো। প্রিয় গল্প সাথী, আজ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়িদের অন্যতম সেরা উপন্যাস মনোরমা। আজ শুনলেন পঞ্চম তথা শেষ পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী বণিক, শিবাংশু ভট্টাচার্য,
দেবাশিস দিঘাল, আশিস রায়, রোহন ঘটক এবং সুমন সরকার। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের স্বাগত জানিয়ে আন্তরিক অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।